তো সবাই খাওয়া শুরু করলে তখন ওর আম্মু বলতে আরম্ভ করলো, আব্বু শোনো, খাওয়া দাওয়া করে কোথাও বের হতে হবে না। তুমি এক কাজ করো, আদ্রিতা মামুনিকে নিয়ে শ্বশুরবাড়ি ঘুরে আসো। শ্বশুরবাড়ির কথাটা শুনে ঈশান ভীষণ খেলো আর কাশতে আরম্ভ করলো। তখন আদ্রিতা তড়িঘড়ি করে ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিতে লাগলো আর মিহি বলতে লাগলো, দেখেছো আম্মু, এখনই কত ভালোবাসা, আরও তো দিন পরেই আছে। ভাইয়া, শ্বশুর বাড়ির কথাটা শুনে তুই বিষম খেলি কেন? এত অবাক হওয়ার কি আছে? আমি বলছি যে বিয়ের দ্বিতীয় দিন তো শ্বশুর বাড়িতেই থাকতে হয়, তাই না? তাহলে যাবে না কেন? ভাবি, তুমি একটু ভাইয়াকে বলো না। আদ্রিতা ঈশানকে পানি খাওয়াতে ব্যস্ত ছিল। ঈশান পানিটা খেয়ে মিহির দিকে রাগি চোখে তাকিয়ে রইল। তখন ওর আম্মু বলল, আদ্রিতা মামুনি কি বলবে? এটা তো স্বাভাবিক বিষয়, বিয়েটা যেভাবেই হোক এখন তো ওই ঈশানের শ্বশুর বাড়ি। তাহলে যাবে না কেন? অবশ্যই যাবে। ওগো, তুমি বলো না কেন? তোমার ছেলে কিন্তু আমার কথা শুনবে না। যাবে না মানে? 100 বার যাবে। আর আব্বু এখন বাসা থেকে বের হবে না। আমি খুব ভালো করে জানি বিয়ের জন্য তুমি কদিন বাসা থেকে বের হওনি, যার জন্য আশপাশ করছো। খাওয়া দাওয়া করেই হয়তো বেরোনোর চিন্তা ভাবনা নিয়েছো। কোথাও বেরোতে হবে না। কয়েকদিন আদ্রিতা সামরিনকে সময় দাও, ওদের বাসা থেকে ঘুরে আসো, তারপর অফিসের কাজটা দেখতে শুরু করবে। আব্বু, অফিসের কাজ তাও আবার আমি না করলে হয় না? এখনো তো পড়ালেখাটা শেষ করতে পারলাম না। দেখো আব্বু, পড়ালেখা শেষ করতে পারোনি তাতে কি? এখন তো তোমাকে এসব দায়িত্ব নিতেই হবে। তুমি ছাড়া আর কে আছে বলো দায়িত্ব নেওয়ার মতো? নিয়ে সবেমাত্র কলেজে পা রাখলো, ওকে কি দায়িত্ব দেব? আর একটা মেয়ে হয়ে এত দায়িত্ব কি করে নিবে? আব্বু, আমি তো বলিনি ছোট বোনকে দায়িত্ব দিতে। মেয়ে হয়ে কেনই বা এই দায়িত্ব নেবে? তাহলে সেটাই যেন হয়। তোমাকে আব্বু যেটা বলেছে সেটাই শোনো, আর ভাবিকে নিয়ে আজকেই ঘুরে আসবে, কেমন? আমরা খুব শীঘ্রই একটা সূচকে দেখতে চাই যে আমাকে ফুপি বলে ডাকবে। মিহিরের এরকম বেফাস কথা শুনেই ঈশান আবারও কাশতে আরম্ভ করলো। এবার আদ্রিতা লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। তখন ওর আম্মু বলতে আরম্ভ করলো, ফাজিল মেয়ে, সবার সামনে কিভাবে কথা বলতে হয় শেখেনো এখনই। আমি খারাপ আবার কি বললাম? আম্মু, তোমাদের কি ইচ্ছে করে না নাতি নাতির মুখ দেখতে? তোমাদের না হয় ইচ্ছে করে না, কিন্তু আমার তো ফুপি হতে ইচ্ছে করে, তাই না? আম্মু, তোমার মেয়েটাকে একটু বোঝাও, কিছু উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে। ঠিকই বলেছে। আর কতদিন এভাবে থাকবে? বড়টাকে বিয়ে দিলাম, সে যা করলো, সেসবের পর তো ওর প্রতি থেকে মনেই উঠে গেছে। শোনো, বড় ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। আর যদি শুনি বলে ওর সাথে কথা বলছো, তাহলে তোমার কপালেও দুঃখ আছে, বলে রাখলাম। ঈশান ওর আব্বুর এরকম কথাই ভাবলো। যেটা করেছে সেটার পর আর ওকে কখনোই কি আমি ফোন দেবো? হ্যাঁ, ভেবেছে ওর জন্য আমাকে বিয়েটা করতে হয়েছে। আর কালকে এই পিচ্চি সন্তানটা আমাকে উল্টোপাল্টা কিছু একটা খাইয়ে ভাবির সাথে কি যে করেছে উনি ভালো জানেন। ঈশান খাওয়া দাওয়া শেষ করে ওর আব্বু আম্মুর কথা মতো রুমে আসলো। খেয়াল করলো ফোনের কথা বলতে। তখন ঈশান বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। মনে হতে লাগলো ওর আব্বু আম্মুর সাথে কথা বলছে। তো ঘন্টাখানিক পর ঈশান রুমে আসলে দেখলো আদ্রিতা কি যেন একটা ভাবছে। তখন সবাই বসে বলতে লাগলো, আপনার কি মনে হয় বাসায় যেতেই হবে? এখানে মনে হওয়ার কি আছে? আব্বু আম্মু অলরেডি ফোন করে দিয়েছে, বলছে তোমাকে নিয়ে যেতে। এতে আবার মনে হওয়ার কি আছে? দেখো, আব্বু আম্মুর সামনে কোনো সিক্রেট করো না। তাছাড়া বিয়েটা হয়েছে মেনে নেওয়াই চেষ্টা করো। আদ্রিতার মুখে এরকম কথা শুনে ঈশান অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে রইল। তারপর একটু হেসে বলতে আরম্ভ করলো, এসব আমাকে না বলে নিজেকে বোঝান। আপনি ঠিক থাকলে সব ঠিক। আমি জানি আপনার মেনে নিতে সমস্যা হবে, সেখানে উল্টো আমাকে বলছেন এগুলো। আপনি কি কখনো আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন বলেন? ঈশানের এরকম দ্বারা কথাতে আদ্রিতা মাথাটা নিচু করে নিল। তারপর ঈশান আর ওকে বিরক্ত করলো না। দুপুরে খাওয়া দাওয়া করে আদ্রিতাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তারপর পৌঁছে কলিং বেল দিতেই ওর আম্মু দরজা খুলে দিয়ে দুজনের আব্বু আম্মুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। আদ্রিতার আম্মু ওকে বলল ঈশানের রুমে নিয়ে যেতে। দুজনের রুমে আসলো আর ঈশান বিছানায় ধপাস করে শুয়ে পড়লো। আর আদ্রিতা বলতে লাগলো, কি হলো, শুয়ে পড়লে যে? শরীর খারাপ লাগছে তোমার? বাবা,
পরের জন্য এত মন কাঁদে, ভাবতে পারতেছি না কেউ আমার জন্য এতটা কেয়ারিং হতে পারে, এতটা বেশি টেনশন করে। সবসময় এরকমভাবে কথা না বললে হয় না? বিয়ের আগে এরকমভাবে কথা বলেছো আর এখনো বলছো। বিয়ের আগে আবার এসব কথা কখন বললাম? তাছাড়া বিয়ের আগের ঘটনা আর এখনকার ঘটনা তো আলাদা, তাই না? তখন আপনি আমার ভাবি ছিলেন আর আমি দেবর, আর এখন তো আমরা স্বামী স্ত্রী। তাহলে এগুলো বলা না বলার মধ্যে তো অনেক তফাৎ ছিল, তাই না? বিয়ে বিয়ে করছো, বিয়েটাই তুমি মানো না, আমি মানি, তাহলে কেন এসব কথা বলছো? হ্যাঁ, আদ্রিতার রাগের মাথায় কথাটা বলে ফেলেছে আর মুখ ফুসকে বেফাস অবস্থাতেই কথাটা বলে ফেলেছে, যার জন্য নিমিষের মাঝে ঈশানের মুখ কালো হয়ে গেছে। ঈশান ভেবেছিল কালকে রাতে যেটা হয়েছে এরপর হয়তো আজকে ওর এমন কথা বলার দূর থাক, ইগনোরও করতে পারবে না। এখন ঈশানও চাইলেও আদ্রিতার মনে প্রাণে চাইবেও না যেন আদ্রিতার কাছে এসে ওকে এমন করে ভালোবাসে। কিন্তু আদ্রিতার এরকম একটা কথা শোনার পর ঈশান ওর মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলতে লাগলো, হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি চাইলেও তো আর হবে না, আপনাকে তো আমাকে মন থেকে মানতে হবে। জানি না মানতে পারবেন কিনা। আদ্রিতার দেওয়ার মতো উত্তর নেই, তাই চুপ করে রইল, মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশান বাকিটা বিকেল ব্যালকনিতে দাঁড়িয়ে ফোন চালিয়ে কাটিয়ে দিল। সন্ধ্যা হতেই আদ্রিয়ানের আব্বু বাসায় আসতেই ঈশান গিয়ে ওনার সাথে কিছুক্ষণ কথা বলল। ওরা ঈশানকে অনেকক্ষণ যাবৎ বোঝালো আর বলল আদ্রিতা একটু রাগী, তাই ওকে মেনে নিতে হয়তো সময় লাগবে। খাওয়া দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ আড্ডা দিয়ে ঈশান রুমে আসলো। তারপর খেয়াল করলো আদ্রিতার রুমে এসে শুয়ে আছে। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বিছানার এক পাশে শুতেই আদ্রিতা বিছানার উল্টো পাশে ফিরে শুইল আর আদ্রিতা ভাবতে লাগলো ঈশান এরকম কেন করেছে। তারপর কিছুক্ষণ যেতেই ঈশান নিজে নিজেই বলতে লাগলো, আপনি ওইদিকে ফিরে শুয়েছেন কেন? আমার দিকে কি একটু তাকাতে পারেন না? নাকি খুব বেশি লজ্জা পাচ্ছেন আপনি? কেন তোমাকে দেখে লজ্জা পেতে হবে কেন? তুমি কি ভাগ নাকি ভাল্লুক যে লজ্জা পেতে হবে? না, লজ্জা না পেলে তো এভাবে উল্টো দিকে ঘুরে থাকতেন না, তাই মনে হচ্ছে আপনি হয়তো লজ্জা পাচ্ছেন। আচ্ছা, সত্যি একটা কথা বলেন তো, আপনি ওইদিকে ঘুরে আছেন কেন? আর এখন তো আমি আপনার স্বামী, আপনি আমার কাছে আসতেই পারেন, আর আমি তো আপনাকে কাছে পেতেই পারি, তাই না? ঈশানের এরকম দ্বারা কথাতে আদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল। একটা সময় ঈশান একটু এগিয়ে যেতেই আদ্রিতার চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। তখন ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরতেই আদ্রিতা কেমন যেন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। তখন ঈশান বলতে লাগলো, কি হলো, নিজেকে ছাড়িয়ে নিলেন যে? এখন তো আমার অধিকার আছে, যেখানে আমি লজ্জা পাচ্ছি না আপনার থেকে জুনিয়র হয়ে, সেখানে আপনি কেন আমার থেকে দূরে সরে যাচ্ছেন? জানি না, আমার কাছে এগুলো অস্বস্তি লাগছে, আমি এগুলো নিতে পারছি না, জাস্ট অসহ্য লাগছে। তারপর তুমি কেন এরকম করছো? কি বলছেন এগুলো? এখন তো আমি আপনার স্বামী, এখন আপনার অস্বস্তি লাগলেও সবটা সহ্য করে নিতে হবে। এমন না যে ভাইয়ের সাথে আপনার সব হয়েছে যার জন্য আপনি আমার কাছে আসতে পারবেন না, আপনার অস্বস্তি ফিল হবে। ভাইয়ের সাথে আপনার নামে মাত্র বিয়ে হয়েছিল, তাহলে সেই সম্পর্কটা ভুলে যেতে পারেন না কেন? এমন না যে আপনার অন্য কারোর সাথে রিলেশন আছে যার জন্য আপনি এরকম করে আমাকে সবসময় দূরে রাখবেন? কি সমস্যা কি আপনার? ঈশানের এরকম কথাতে আদ্রিতা ঠাস করে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথেই ঈশান উঠে বসলো আর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলতে লাগলো, স্বামীর গায়ে হাত তুলেন শেষ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, হয়তো আপনার থেকে জুনিয়র, কিন্তু স্ত্রীর কাছে স্বামী কখনো জুনিয়র হয় না। তাহলে আপনি আমাকে হাত তুলেন কোন অপরাধে? তোমার সাহস কি করে হয় এসব আজে বাজে কথা বলার? তোমার কি মনে হয় আমি আর 10টা মেয়ের মতো বাজে যে বিয়ের পরও অন্য কারোর সাথে সম্পর্ক রাখবো? সি, তোমার চিন্তা ভাবনা যে এতটা নিস, কালকে রাতেই সেটা আমি বুঝতে পেরেছিলাম। কালকে হয়তো নেশার ঘরে এসব বলেছ, কিন্তু আজকে যে সজ্ঞানে এগুলো বলছো সেটা আমি ভাবতেও পারিনি। আপনি ভুল বুঝছেন কেন? আমি তো আপনার স্বামী, এসব কথা আমাদের মাঝে হতেই পারে, তাহলে আপনি এটা কেন মেনে নিতে পারছেন না? আচ্ছা সত্যি করে একটা কথা বলুন তো, আপনি কি বিয়েটা মন থেকে মানতে পারেননি, নাকি আমি আপনার চেয়ে জুনিয়র বলে আপনি এখন আমাকে মেনে নিতে চাইছেন না? বলেন। ঈশানের কথাতে আদ্রিতার মনে পড়ে গেল কালকে রাতেই তো ঈশান এরকম কথা বলেছিল। তার উপর কালকে নিজে থেকে ঈশানকে আটকানোর চেষ্টা না করলেও নিজ অনিচ্ছা সত্ত্বেও ওকে নিজের সাথে জড়িয়ে নিয়েছিল। সারা রাত ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছিল। তাহলে আজকে একটা দিন যেতে না যেতেই ঈশানের সাথে এরকম ব্যবহার করছে। আদ্রিতা ভাবছে ঈশান কি করে এইসব বাজে চিন্তা করছে। আদ্রিতা চুপ করে আছে।
ঈশানের প্রচুর পরিমাণ খারাপ লাগলো। ও উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো আর চোখ জোড়া বন্ধ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো আদ্রিতার মনে হতে লাগলো। না না, এসব আমি কি করছি? ওকে ভালোবাসতে না পারি, কিন্তু ওকে কষ্ট দেওয়া আমার পক্ষে অন্যায়। তাছাড়া ও হয়তো আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হচ্ছে, আর কালকেও আমাকে বিয়ে করে নিয়েছে। আমি তো এখন ওর স্ত্রী, তাহলে কি করে ওকে এমন করে গায়ে হাত তুলতে পারলাম? এত ভাবনা চিন্তার পরেও আজকে আমি ওর গায়ে হাত তুললাম, এটা আমি কি করে করতে পারলাম? অর্ধেক রাত অবধি ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে কাটিয়েছিল। তারপর রুমে এসে কোনো রকমের বিছানায় একপাশে শুয়ে পড়ল। সকালে ঈশানের ঘুম ভাঙতেই খেয়াল করলো আদ্রিতা ওর বুকে মুখ গুজে শুয়ে আছে। এমন কিছু দেখে ঈশান অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। তারপর আদ্রিতার ঘুম ভাঙলো, দেখলো ঈশান ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। আদ্রিতা তড়িহড়ি করে উঠে বসলো। ঈশান বলল, এত লজ্জা পাওয়ার কি আছে? নিজের স্বামীর বুকে এত মাথা রেখে ঘুমিয়েছিলেন, তারও লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ দেখেন, এখনো তো আপনার একটু সমস্যা হবে আমাকে মেনে নিতে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই এত লজ্জা পাওয়ার কিছুই নেই। আদ্রিতা কিছু না বলতেই ওয়াশরুমের দিকে চলে গেল। ঈশান মুসকে মুসকে হাসতে লাগলো। এভাবে পুরো 5-6টা দিন আদ্রিতার বাসায় ওরা আব্বু আম্মুর কথাতে কাটিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরে একটা দিন রেস্ট নিয়ে আবার ঈশানকে অফিসে যেতে হলো। তো পরদিন সকাল থেকে অফিসে যাবে ভেবে ঈশান তাড়াতাড়ি শুয়ে পড়ে। এরপর আদ্রিতা এসে পাশে শুতেই ঈশান ওর দিকে ফিরল। সাথে সাথে আদ্রিতা একটু সরে যেতে গেলে ঈশান ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে গেল। তারপর ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতেই আদ্রিতা ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান বলতে লাগলো, ভালো না বাঁচতে পারেন, এই ইগনোরটা তো অন্তত করিয়েন। সেদিন রাতের পর থেকে আমি আপনার স্পর্শগুলো এখনো ফিল করতে পারি। আপনি আমাকে ভালো নাই বাসছেন, কিন্তু আমি আপনাকে যেমন করে ভালোবাসতে চাই আমাকে তেমন করে সুযোগ দেন। আমি কি সেই সুযোগটা পাবো না আপনার থেকে? আদ্রিতা তারপরও ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান বুঝতে পারলো ওর অস্বস্তি ফিল হচ্ছে, তাই ঈশান ওকে ছেড়ে দেয়। আদ্রিতা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে গেল। এইবার ঈশানের নিজের উপর রাগ হচ্ছিল। তখন উঠে ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি দিল। তারপর বাসা থেকে বেরিয়ে যেতে গেলে আদ্রিতা ওকে কয়েকবার ডাকলো। ঈশান দাঁড়ালো না। খুব রাগ হচ্ছে আজকে। যে মেয়েটা বিয়ে করলো সে হয়তো ওর ভাবি ছিল, কিন্তু এখন তো ওর বউ। তাহলে আব্বু আম্মুর কথা দিয়ে তাকে মেনে নেওয়ার চেষ্টা করা কি ওর জন্য অপরাধ ছিল? কথাগুলো ভাবতে খুব রাগ হচ্ছিল। সারাটা রাত সে আর বাসায় ফিরল না। অন্যদিকে টেনশনও হচ্ছিল যে এমন করে ওকে ইগনোর করাটা ঠিক হয়নি। পরদিন সকালে ঈশান বাসায় ফিরলে কলিং বেল দিতেই আদ্রিতা তড়িহড়ি করে উঠে গিয়ে দরজা খুলে দিল। এরকম কিছু দেখে শুনে ঈশান অবাক হয়ে গেল, আর ঈশানকে কোনো প্রশ্ন করার আগেই ওর পিছে পিছে গেল। ঈশান গিয়ে কোনো রকমের বিছানায় গিয়ে গায়ে এলে দিতে আদ্রিতা বলতে লাগলো, এই সারা রাত কোথায় ছিলে তুমি? তোমাকে কতবার কল দিয়েছি, একটাবার দেখো। যেখানে থেকে আপনাকে অত টেনশন করতে হবে না, এত ভালোবাসা দেখাতে হবে না। যেটা সত্যি নয় সেটা থেকে কি লাভ বলেন? ঈশানের কথায় আদ্রিতা মাথা নিচু করে নিল। ঈশান কিছুক্ষণ চুপ করে রেস্ট নিয়ে তারপর অফিস টাইম হতেই কোনো রকম রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। আর আদ্রিতাকে একবার বলেও গেল না, যার জন্য ওর মন খারাপ হলো। আবার পরক্ষণে মনে হলো ও তো ঈশানকে কাছেই আসতে দিতে চায় না, তার উপর স্বামী হিসেবেও মানে না। সেদিন রাতে হয়তো জোর করে আবার কাছে এসেছিল, কিন্তু সেদিনের পর থেকে আর ঈশানকে তেমন করে কাছে টেনে নিতে পারেনি। ওই রাতের ওদের মাঝে যা হয়েছিল তারপর আর কখনো ঈশান ওকে জোর করেনি, কিংবা আদ্রিতার কাছেও আসেনি। ঈশান অফিসে গিয়ে কোনো কাজে মনোযোগ দিতে পারছে না। বারবার আদ্রিতার কথা, অবহেলার কথাগুলো মনে পড়ছিল। ঈশান চুপচাপ বসে রইল। তারপর দুপুর টাইম হতে অফিস থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ একটা নদীর পাড়ে বসে একা একা কথাগুলো ভাবছে। মাঝে ঈশানের বন্ধু রাজ ওকে কল করলো, তখন রিসিভ করে বলতে লাগলো, নদীর পাড়ে আছি, চলে আয়, আর প্রশ্ন করিস না। ঈশান কলটা কেটে দিল। তো 15 মিনিট পর রাজ আসলো। ঈশান অন্যমনস্ক হয়ে বসে আছে, গায়ে অফিসের ড্রেস। রাজ গিয়ে ঈশানের পাশে বসলো। ঈশান একবার ওর দিকে তাকালো, তারপর রাজ বলতে আরম্ভ করলো, বুঝতে পারছি কোনো কারণে তোর মন খারাপ। কারণটা কি ভাবি?
ঈশান হ্যাঁ সূচক উত্তর দিল। তারপর রাজ চুপ করে থেকে আবার জিজ্ঞেস করলো, একটু ইগনোর করবে, তার জন্য মন খারাপ করে থাকতে হয়, তাকে একটু বেশি ভালোবাসা দেখাতে হবে। তুই যদি মন খারাপ করে থাকিস কিংবা রাগ করে ভাবির থেকে দূরে সরে যাস, তাহলে দেখবি কখনোই তোরা এক হতে পারবি না। ঈশান বিয়ের রাতের ঘটনাগুলো রাজকে খুলে বলল। তারপর ওর থেকে ইগনোর করেছে সবটাই বলল। আগে তো যতটুকু দেবর হিসেবে কথা বলতো এখন তার অর্ধেকটুকু বলে না। কথাগুলো ভাবতেই ঈশানের খারাপ লাগে। এবার রাজ বলতে লাগলো, এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করে থাকলে হবে? তোকে ভাবির কাছে যেতে হবে, জোর করে হলো ভালোবাসাটা বোঝাতে হবে। হয়তো তোর বড় ভাইয়ের বউ ছিল, ও জন্য এখনও তোকে মেনে নিতে সময় লাগবে, কিন্তু সেদিন রাতে তোকে আধা দিতে পারিনি। তুই তো বুঝতে পারছিস তোদের মাঝে কিছু একটা হয়েছে, তাহলে সমস্যা কোথায়? তুই আরও চেষ্টা কর, ওনাকে বারবার কাছে টেনে নে। তারপর তোর স্পর্শগুলো যখন ওনার কাছে অনেক বেশি ভালো লাগবে তখন তোকে দূরে সরাতে পারবে না। হয়তো লজ্জার কারণে তোকে কাছে টেনে নিতে পারবে না, কিন্তু তুই যখন ওনার কাছে যাবি তখন তোকে দূরে সরিয়ে দিতে পারবে না। রাজের সাথে ঈশান অনেকক্ষণ যাবৎ আড্ডা দিল। তারপর বিকেল হতেই বাসায় চলে গেল। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রুমে আসলো। ব্যালকনিতে আদ্রিতা দাঁড়িয়ে আছে। ওকে দেখতেই ঈশানের মাথায় একটু শয়তানি বুদ্ধি চাপলো, আর রাজের কথা মনে পড়ে গেল। উনি আমাকে যত ইগনোর করুক তাতে কি, একটা সময় তো দেবত ছিলাম, ওই জন্য হয়তো রাজের কথাটি ঠিক যে আমাকে কাছে টেনে নিতে চাইছে না, কিন্তু কতদিন দূরে সরে রাখতে পারে সেটাও আমি দেখে নেব। ঈশান মুসকি মুসকি হাসছে আর কথাগুলো ভাবছে। এর মাঝেই খেয়াল করলো বাতাসে শাড়িটা আদ্রিতার পেটের উপর থেকে সরে গেছে, যার জন্য ওর উন্মুক্ত কোমরটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। ঈশান নিজেকে আটকে রাখতে পারলো না, আদ্রিতার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে ওর পেটের উপর 2 হাত রেখে তারপর চুলে মুখ গুজে দিল। আদ্রিতার সাথে সাথে চমকে উঠল। তারপর ঈশানকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে একবার তাকাতেই ঈশান হুটহাট করে ওর কপালে একটা চুমু দিয়ে দিল। তারপর আবারও এইভাবেই পেছন থেকে জড়িয়ে ধরতেই আদ্রিতা বলতে লাগলো, ঈশান কি 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 করতেছো? কি প্লিজ ছাড়ো আমাকে। আর কতবার নিজেকে ছাড়িয়ে নেবেন? হ্যাঁ, আর কতবারই বা নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নেবেন বলুন? আমি কি আপনার ভালোবাসাটা কখনোই পাবো না? আপনি আমাকে ভালো না বাসেন, আমি তো বাসি। আমাকে নিজের মতো করে বাঁচতে দেন। স্বামী কষ্ট পেলে সেই কষ্টটার জন্য স্ত্রীকে উপরওয়ালার কাছে কিন্তু জবাব দিতে করতে হয়, সেটা জানেন তো? তাই আমাকে দূরে সরানোর চেষ্টা করবেন না, তাতে আমি কষ্ট পাবো, যথেষ্ট কষ্ট পাবো। ঈশান বোঝার। আমি জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, আমাকে বিয়েটা করতে চাইছিলেন না। আমি তো আপনাকে এখন ভালোবেসে ফেলেছি। বিয়ের প্রথম দিন রাতে আমি ওরকম উল্টোপাল্টা জিনিস খেয়ে এসে আপনাকে যেমন করে স্পর্শ করেছি সেই কথাগুলো তো আমি ভুলে যেতে পারছি না। আমার ওরকম স্পর্শটা আবারও চাই, তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দেন? আদ্রিতা কিছু বলতে গিয়েও পারল না, আর ঈশান ওর মনের অবস্থা অনুভব হলো। আদ্রিতাকে জড়িয়ে ধরে রেখে প্রকাশ করলো। আদ্রিতার বেশ অস্বস্তি লাগছিল। ঈশান সেটা বুঝতে পেরেও ওকে ছেড়ে দিল আর বলতে লাগলো, একটা কথা কি জানেন তো, এতদিন ভাইয়া ভালোবাসার জন্য আপনি ছটফট করেছেন, আর এখন তার ছোট ভাই হয়ে আপনাকে ভালোবাসি তো, খুব বেশি কাছে পেতে চাইছি তো, ভালোবেসে উজাড় করে দিতে চাইছি, সেটা আপনার সহ্য হচ্ছে না, সেটা আপনি তুচ্ছ ভাবছেন। কিন্তু যখন খুব বেশি দূরে চলে যাবো না, তখন দেখবেন এই ভালোবাসাটাই আপনার কাছে অমূল্য হয়ে যাবে। খুঁজে পাবেন না আমাকে। এই স্পর্শগুলো তখন মনে করিয়ে দেবে আপনার এই জুনিয়র পর আপনাকে কতটা ভালোবাসতো। ঈশান আদ্রিতার কাছে আসার চেষ্টা করে আর ওই ঈশানকেই এমন করে দূরে সরিয়ে দেয়। তো এভাবে পুরো একটা মাস কেটে গেল। এর মাঝে ঈশান যতবারই আদ্রিতার কাছে যাওয়ার চেষ্টা করেছে, আদ্রিতা ততবারই ওকে ইগনোর করেছে। আর এই একটা মাস ঈশান বেশ কয়েকবার আদ্রিতার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। কারণ ঈশান এখন কষ্ট পেলেও নেশা করে বাসায় ফিরে, যার জন্য আদ্রিতা ওকে আটকে রাখতে পারে না। আর মিহিরও ঈশানের আদ্রিতার বিষয়টা বুঝতে পেরে কয়েকবার ঈশানের ওইসব উল্টাপাল্টা ওষুধ খাইয়ে দিয়েছিল। আর ঈশানও সেই মাতলামি করে আদ্রিতাকে জোরপূর্বক ভালোবেসে জড়িয়ে নিয়েছে, যার জন্য আদ্রিতা চাইলেও আর ঈশানকে আটকে রাখতে পারেনি।
তো বেশ কয়েকদিন পরের ঘটনা। দুপুরের দিকে ঈশান বাসায় আসে, দেখে আদ্রিতা কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। ঈশান বেশ কিছুক্ষণ ওর সাথে কথা বলার চেষ্টা করলো। যখন আদ্রিতা কোনো রেসপন্স করলো না, তখন ঈশানের বেশ খারাপ লাগলো। অন্যদিকে আদ্রিতা জানে ঈশানকে যদি একটু সুযোগ দেয় তাহলেই ওই দুষ্টুমি করতে শুরু করবে। এমনিতেই তো আর ঈশান অফিস থেকে ফিরে আসেনি, তাই আদ্রিতা ঈশানকে কোনো পাত্তা দিল না। ওর প্রচুর পরিমাণ রাগ হতে লাগলো। কন্ট্রোল করতে না পেরে টেবিলের উপর রাখা একটা কাঁচের গ্লাস নিয়ে দেওয়ালে ছুঁড়ে মারলো, তারপর বাসা থেকে বেরিয়ে গেল। ঈশানের এরকম রাগান্বিত চেহারা দেখে আদ্রিতা ভয় পেয়ে গেল। ঈশানের প্রচুর পরিমাণ খারাপ লাগলো। ভাবলো যে মানুষটা এত বেশি ভালোবাসে, সে একে এরকম করে ইগনোর করছে। তো সারাটা দিন ঈশান আর বাসায় ফিরল না। রাত 12টার দিকে যখন মাতাল অবস্থায় বাসায় ফিরল, তখন দরজা খুলতেই ঈশান খেয়াল করলো তার আব্বু আম্মু মিহি আর আদ্রিতা ডাইনিং রুমে বসে আছে। ঈশান ঢুলতে ঢুলতে রুমের দিকে যেতে গেলে আদ্রিতা ওর কাছে আসলো। তারপর ওকে ধরতে গেলে ঈশান বলল, কোনো ভালোবাসা দেখাতে হবে না, আপনি আমাকে ভালোবাসেন না। এখন আব্বু আম্মুর সামনে ভালোবাসা দেখাতে হবে না। আপনি চাইলে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। ঈশানের এরকম দ্বারা কথা শুনে আব্বু আম্মু আর মিহির বুঝতে বাকি রইল না আদ্রিতা এখনও ঈশানকে মেনে নিতে পারেনি, যার জন্য ঈশান প্রায় ড্রিঙ্কস করে আসে। মিহি বিষয়টা খেয়াল করে কয়েকবার ওর আব্বু আম্মুকে বলছে, ওরা বিশ্বাস করেনি। কিন্তু আজকে স্বচক্ষে দেখার জন্য ওরা ডাইনিং রুমে বসেছিল। ঈশানের মুখ থেকে এরকম কথা শুনে আদ্রিতা মাথাটা নিচু করে ফেললো। ওর আব্বু আম্মু ভেবেছিল আদ্রিতা হয়তো বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু এখনও যে ঈশানকে এর থেকে বেশি ইগনোর করে সেটা ভাবতেও পারেনি। ঈশান পড়ে যেতে নিলে আদ্রিতা আবার ওকে ধরতে লাগলো। ঈশান ওকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, একদম চবেন না আমাকে, আপনি আমাকে একটু ভালোবাসেন না, দরকার নেই আপনার ভালোবাসা। কেন বিয়ে করেছিলেন আমাকে? হ্যাঁ, আমি তো অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারতাম, তাকে অনেক ভালোবাসতে পারতাম। তাহলে কেন কেন আপনি আমার লাইফে আসলেন? যেদিন থেকে আপনার সাথে বিয়ের কথা চলছে সেদিন থেকে আমি আপনাকে নিয়ে ভাবতে ভাবতে ভালোবেসে ফেলেছি। শুধু আপনাকেই বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি। ঈশান তুমি ড্রিঙ্কস করেছো? প্লিজ রুমে চলো, দেখো উল্টে পাল্টে কথা বলো না, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। কি বোঝাবেন আপনি আমাকে? কি বোঝাবেন? কিচ্ছু বোঝাতে হবে না। আপনি আমাকে যতটা পিচ্ছি মনে করেন না, আমি ততটাও পিচ্ছি নই। আমি আপনার বর, সবটাই জানি। স্বামীর ভালোবাসাটা আমি আপনাকে দিয়েছি, আর আপনি আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছেন। দরকার নেই আর আমাকে এরকম করে সাহায্য করার। অনেক দয়া করেছেন আমার ওপর, আর করতে হবে না। আপনি কালকেই বাসায় চলে যাবেন। আমার সাথে আর আমার পরিবারের সাথে আপনাকে থাকতে হবে না, এক মুহূর্ত না। ঈশান কথাগুলো বলে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। আদ্রিতা জোরপূর্বক ওকে একটা রুমে নিয়ে শুয়ে দিয়ে গেল। ঈশান হঠাৎ করে ওকে জড়িয়ে ধরলো। আদ্রিতা তাল সামলাতে না পেরে ঈশানকে নিয়ে বিছানায় পড়ে গেল। ঈশান নিচে আর আদ্রিতা উপরে। দুজনের বিছানায় পড়তেই আদ্রিতার ঠোঁটের সাথে ঈশানের ঠোঁট জোরে লেগে গেল। ঈশান আদ্রিতার মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেতেই রেসপন্স দিতে আরম্ভ করলো। আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ঈশান ওকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে কিস করতে আরম্ভ করলো। তারপর আস্তে আস্তে পুরো আদর করে ভরিয়ে দিতে লাগলো। আর বাকি রাতটা জুড়ে আদ্রিতার অনিচ্ছা সত্ত্বেও ঈশান ওকে ভালোবাসা আর আদরে আদরে ভরিয়ে দিল। তো পরদিন সকালে উঠে ঈশান ফ্রেশ হয়ে নেয়। তারপর নেশা কাটতেই রাতের কথা মনে পড়তেই নিজের ভেতর খারাপ লাগা কাজ করছিল। যে মেয়েটা ওকে ভালোবাসতে পারে না, তার সাথেই ও জোর করে এসব করে ফেলছে বারবার। ঈশান ইচ্ছা হয় না আদ্রিতার ইচ্ছার বিরুদ্ধে এসব করতে, কিন্তু আবার কখনো খুব বেশি রাগ হলে আদ্রিতাকে জোর করে কাছে টেনে নেয়, কারণ ঈশানের বন্ধুরা ওকে তেমনটাই বলেছে, যার জন্য ঈশান আর থাকতে পারে না। তারপরও যবে থেকে ও আদ্রিতাকে স্পর্শ করেছে তবে থেকেই ঈশান ওকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। তো আদ্রিতা মুখ ভার করে রুমে বসে আছে, তখনই ঈশান এসে ওর পাশে বসলো। তারপর আদ্রিতা একবার ওর দিকে তাকালো। ঈশান বলতে লাগলো, কালকে রাতের জন্য সরি। আর শুধু কালকে রাত নয়, আপনার লাইফটাকে এভাবে নষ্ট করার জন্য আমি সরি। হয়তো সরি বলাটা এসবের জন্য অনেক কম। আসলে আমি বুঝতে পারিনি আপনি এতগুলো দিনেও আমাকে মেনে নিতে পারবেন না, হয়তো আর কখনো মানতেও পারবেন না। আচ্ছা
আপনি একটা কাজ করতে পারেন, বাসায় চলে যেতে পারেন। এখানে থাকলে তো আমি আপনাকে প্রতিনিয়ত টর্চার করব। এখন সরকারে বলছে আমি বাসায় চলে যান, আর আমি কখন আপনার থেকে কি করে ফেলি ঠিক ঠিক নেই। আর যেটা হয়েছে আমি তার জন্য ক্ষমা চাইছি, হাত জোর করে মাপ চাইছি। প্লিজ আপনি এগুলো মনে রাখবেন না। ঈশান কথাগুলো বলেই বাসা থেকে বেরিয়ে গেল। ওর আব্বু আম্মু মিহি নিচে বসেছিল। ঈশানের বেরিয়ে যেতে দেখে মিহি বারবার ওকে ডাকলো, তারপরে ঈশান শুনল না। তো পুরো দিন ঈশান বাইরে কাটিয়ে বাসায় আসলো। তারপর আসতেই দেখলো আদ্রিতা বাসায় নেই, যার জন্য ঈশান একবার ওর আব্বু আম্মুকে জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করলো না। তারপর খাবার টেবিলে গিয়ে বসতেই ওর আম্মু কিছুক্ষণ পর রুমের দিকে তাকিয়ে রইল। আজকে ঈশান সন্ধ্যার দিকেই বাসায় ফিরে আছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে দেখে বলতে লাগলো, এমন করে তাকিয়ে থাকা কি আছে? আমি কোনো এলিয়েন নাকি যার জন্য আমার দিকে এমন করে তাকিয়ে আছেন? তো এভাবেই 4-5টা দিন কেটে গেল। ঈশান এই কয়েকটা দিন আর আদ্রিতাকে কলও করলো না, আর ওকে আনতেও গেল না। অন্যদিকে আদ্রিতা এখন মন খারাপ করে বসে আছে। আদ্রিতা কয়েকদিন ধরে ভাবতেছে ঈশানকে কেন মানতে পারছে না। ও পুরো একটা দোটানার মধ্যে আছে। তো এভাবে আরো কয়েকদিন কেটে যেতেই ঈশান সিদ্ধান্ত নিল ব্যবসার কাছে বাইরে চলে যাবে। কয়েকদিন বাইরে থেকে ঘুরে আসলে হয়তো আদ্রিতার মায়াটা কাটাতে পারবে, কারণ ওকে যতটা স্পর্শ করেছে সেই স্পর্শগুলো ঈশানের মনে গেঁথে গিয়েছে। তাই ঈশানের বেহায়া মনটা বারবার আদ্রিতার কাছে ছুটে যেতে চায়, কিন্তু তারপরও নিজেকে আটকে রেখে খুব বেশি কষ্ট হয় যাকে ভালোবাসে তাকে ছেড়ে দূরে থাকতে, কারণ মানুষটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। ওদের মাঝে আগে কি সম্পর্ক ছিল, বিয়ের আগে ওরা কি কাকে কেমনভাবে দেখতো সেটা নিয়ে ঈশান ভাবে না। ঈশান আদ্রিতাকে ভালোবাসে, সেটা ওর কাছে শেষ কথা। যেই বাবা সেই কাজ। ঈশান মনে এক প্রকার আকাশ সমান কষ্ট নিয়ে 2 দিন পর ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর সেখানে প্রায় 1 মাস ব্যবসার বাহানা দিয়ে পড়ে রইল। এর মাঝে আদ্রিতার সাথে ঈশানের কোনো কথা হয়নি, না ঈশান ওর সাথে কোনো কথা বলার চেষ্টা করেছে। অবশ্য কয়েকবার বাসা থেকে জিজ্ঞেস করেছে আদ্রিতার সাথে কথা হয়েছে কিনা। ঈশান অতঃপর বিষয়টা এড়িয়ে গেছে। ঈশান এখন আর চায় না যে মেয়েটা ওকে ইগনোর করে, ওকে বোঝার চেষ্টাও করে না, তাকে নিয়ে অন্তত আর ভাবতে। দিনে কাজে ব্যস্ত থাকলেও হয়তো আদ্রিতার কথাগুলো মনে পড়ে না, কিন্তু প্রত্যেকটা রাতে ওর মনে পড়ে যায়। সেই দিন রাতেও ঈশান আদ্রিতাকে স্পর্শ করেছিল। কথাগুলো ভাবতেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। এভাবে পুরো 1.5 মাস ঈশান ব্যাংকক কাটিয়ে তারপর সব কাজ শেষ করে বাসায় ফিরে। আর ওদের বিয়ে হয়েছে প্রায় 3টা মাস কেটে গেছে। তো সেই দিন পর থেকে আদ্রিতা ঈশানের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি, আর খোঁজখবরও সেটা তো দূরের থাক। ঈশান মাঝে মাঝে খেয়াল করেছে আদ্রিতা অনলাইনে অ্যাক্টিভ আছে, তারপর আর ওকে কোনো মেসেজ করেনি। অন্যদিকে আদ্রিতা ঈশানকে নিয়ে ভাবে না, সেটা ঈশান খুব ভালো করেই বুঝে গেছে। বাসায় আসার পর যখন ওর আব্বু আম্মু জিজ্ঞেস করেছিল আদ্রিতার সাথে কথা হয়েছে কিনা, কিন্তু তখন ঈশান বলেছিল, আমি সবেমাত্র বাসায় আসলাম আর এসব কথা জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছো। এমন না যে তোমরা বিষয়টা জানো না, তাহলে এত করে জিজ্ঞেস করতে হবে? আব্বু তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো শুধু জিজ্ঞেস করলাম মাত্র, আর তুই রেগে যাচ্ছিস কেন? দেখো আম্মু, আমি রাগ করছি না, এটা সামান্য বিষয়। যার সাথে আমার পুরো দুইটা বছর যাবত যোগাযোগ নেই, তার সম্পর্কে আমি কি করে বলবো? হ্যাঁ, তোমরাও তো একটা আবার খোঁজখবর নিয়ে দেখতে পারতে, নাকি আমার মতো রাগ করে খোঁজখবর নেওয়াটা বন্ধ করে দিয়েছো? সবাই চুপ করে আছে, তাই ঈশান কথা না বাড়িয়ে রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে রেস্ট নিতে লাগলো। এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। ঈশান অফিসে বসে আছে। এর মাঝে আদ্রিতার বাসার নম্বর থেকে কল আসলো। বেশ কিছুক্ষণ বাজার পর ঈশান রিসিভ করতেই ওপাশ থেকে আদ্রিতার আম্মু বলতে আরম্ভ করলো, আপু কোথায় তুমি? কেন আম্মু, কোনো সমস্যা হয়েছে? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার কণ্ঠটা কেমন যেন শোনাচ্ছে। কোনো সমস্যা হয়েছে আমাকে বলেন। আপু তোমার বউ তো মাথা ঘুরে পড়ে গেছে, একটু আসতে পারবে তুমি? আদ্রিতার সম্পর্কে এরকম কথা শোনার সাথে সাথেই ঈশানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। ঈশান উঠে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আম্মু কিসব বলো? কখন হয়েছে আর কিভাবে হলো? ও এখন কেমন আছে? এখন ভালো আছে, ডক্টর ইনজেকশন পুশ করে দিয়েছে আর বলেছে ও প্রেগনেন্ট। তুমি কি একটু আসতে পারবে আব্বু? আদ্রিতা প্রেগনেন্ট কথা শোনার সাথে সাথে ঈশানের হাত থেকে ফোনটা পড়ে গেল।
ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করলো। ঈশান চেয়ারটায় বসে পড়লো। অন্যদিকে আদ্রিতার আম্মু ঈশানের কোনো রেসপন্স না পেয়ে কলটা কেটে দিল। ঈশান 5 মিনিট পর তড়িঘড়ি করে অফিস থেকে বেরিয়ে গেল। তারপর ওর আব্বু আম্মুকে ফোন দিতেই ওরা বিষয়টা জানতে পেরে অনেক খুশি হলো। আধ ঘন্টার মধ্যে ঈশান আদ্রিতার বাসার আসতেই তারপর দৌড়ে ওর রুমে চলে গেল। আদ্রিতা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিতার আম্মু রুম থেকে বেরিয়ে গেল। ঈশান গুটি গুটি পায়ে গিয়ে আদ্রিতার সামনে দাঁড়ালো। আদ্রিতা একবার ওর দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। লজ্জায় আদ্রিতার গালগুলোতে লাল বর্ণ ধারণ করেছে। আদ্রিতা একদমই জড়সড় হয়ে গেছে ঈশানকে দেখেই, আর চোখগুলো কেমন যেন বন্ধ করে নিয়েছে। ঈশানের সেদিকে কোনো খেয়ালই নেই। ও তড়িঘড়ি করে আদ্রিতার সামনে বসলো। আদ্রিতা কিছু বুঝে ওঠার আগে ঈশান ওর একটা হাত 2 হাতের মুঠোয় নিল। আদ্রিতা ভাবছে ঈশান হয়তো এখন ওকে বুকের সাথে জড়িয়ে ধরবে কিংবা ওর হাতে চুমু দেবে, কিন্তু ঈশান ওর ধারণাটা ভুল করে দিল। এখন কেমন আছো? ঈশানের কথাতে আদ্রিতা ওর দিকে তাকালো। খেয়াল করলো ঈশানের চোখে পানি টলটল করছে। লজ্জায় আদ্রিতা মাথা নেই হ্যাঁ সূচক উত্তর দিতেই ঈশান আবার বলতে লাগলো, জানি আমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, কিন্তু দেখো আমি তো কোনো অন্যায় করিনি, তোমাকে ভালোবেসেছি। আরে বেবিটা তো তোমার আমার দুজনেরই, তাই না? আমি বুঝতে পারছি না কি বলবো। এই জিনিসটা আমার না খুব কষ্ট হচ্ছে আর প্রচণ্ড পরিমাণ ভয়ও লাগছে। মনে হচ্ছে তুমি এই বেবিটা নিয়ে খুশি নও। ঈশানের এরকম ধারা কথা শুনে আদ্রিতার অসহায়ভাবে ওর দিকে তাকালো। তখন ও আবার বলতে আরম্ভ করলো, আচ্ছা রাগ অভিমান যদি তোমার আমার উপর থাকে সেটা আমার উপর দেখিও, তারপরও ভুলে বেবিটার কোনো ক্ষতি করো না। ও তো আমার একার বেবি নয়, বলো, তোমারও। তাই প্লিজ ওর কোনো ক্ষতি করো না। আর আমি কথা দিচ্ছি তুমি ওকে যদি রাখতে না চাও তাহলে ও পৃথিবীতে আসার সাথে সাথেই আমি তোমার কাছ থেকে ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। তারপর আমার বেবিটার কোনো ক্ষতি করো না প্লিজ। ঈশান কথাগুলো বলেই কান্না করে দিল। ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আদ্রিতা ভাবতেও পারেনি এমন একটা দিনে ঈশান এমন কথা বলবে। ওর এমন কথা শুনে আদ্রিতা অবাক হয়ে গেল। তারপর বলতে আরম্ভ করলো, ঈশান এসব কি বলছো তুমি? আমি বেবির ক্ষতি করে দিব মানে? তুমি আমাকে এতটা বাজে ভাবতে পারছো? ছি, তুমি এসব কি করে বলতে পারছো? আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না, এই বিয়েটাকেই মানেন না। আজকে 3টা মাস হয়ে যাচ্ছে, আপনি একটাবার নিজে থেকে আমার খোঁজ খবর নেননি। 2টা মাস হয়ে গেল আমাদের মাঝে কোনো যোগাযোগ নেই। আমি জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানতে পারেননি, ওই জন্য আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করছেন। আমি একবার বলতেই আপনি বাসায় চলে আসছেন। কিন্তু দেখেন 1টা মাস তো আমরা সাথেই ছিলাম, আর এই বেবিটা যে আমি এটা খুব ভালো করেই জানি। তাছাড়া আপনি যে ওকে মন থেকে মানতে পারবেন না সেটা আমাকে জানতে বাকি নেই। তাই প্লিজ অন্তত কোনো ক্ষতি করিয়ে না। সি ঈশান, তুমি এসব কি বলতে চাইছো? তোমাকে আমি মেনে নিতে পারিনি কিংবা বিয়েটা মন থেকে মানতে পারিনি, তার জন্য আমাদের বেবিটাকে আমি নষ্ট করে দিব? ওকে আমি কষ্ট দিব? তুমি এতটা বাজে আমাকে ভাবতে পারলে? না মানে আসলে আমি ভেবেছিলাম আপনি বেবিটা। ঈশানের কথাটা শেষ করার আগে আদ্রিতা ওর মুখটা হাত দিয়ে আটকে দিয়ে কান্না করে দিয়ে বলতে লাগলো, প্লিজ ঈশান, আর এরকম বাজে কথা বলো না। এসব বললে আমার খারাপ লাগছে। তুমি এতটা বাজে আমাকে ভাবতে পারছো? ছি, আমার ভাবতে অবাক লাগছে। তুমি আমার স্বামী হয়েও আমাকে এরকম একটা কথা বলতে পারছো। আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি যোগাযোগ করতে পারছিলাম না, রাগ করে ফোনটা ভেঙে দিয়েছিলাম, কারণ আমি তোমার এত ভালোবাসার পরও তোমার ভালোবাসায় আমি বারবার দূরে সরিয়ে দিয়েছিলাম। আমি 1টা মাস যাবৎ শুধু তোমাকে নিয়েই ভেবেছি। ভাবতে ভাবতে তোমার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়েছে। তারপর যখন তোমার ভালোবাসা বুঝতে পারলাম তখন বাসায় বারবার কল করেছিলাম, কিন্তু তোমার কথা ভয়ে ওদেরকে বলতে পারিনি যে ওরা হয়তো আমার উপর রাগ করবে। এমনিতেই সবটা জানার পর ওরা আমার সাথে কথা বলবো না। একবার কেউ আমাকে নিতে আসেনি। হ্যাঁ, এটা আমার দোষ। তাই বলে এরকম না যে আমি তোমাকে মানতে পারিনি বলে আমার বেবিটাকেও মানতে পারবো না।
আমি স্বামীর ভালোবাসা ছাড়া কতটা কষ্টে একটা মাস পার করেছি যখন তুমি আমাকে স্পর্শ দিয়েছিলে। হয়তো মন থেকে মানতে পারিনি, কিন্তু শেষ একটা মাস আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসাটা আমার লাইফে কতটা প্রয়োজন। তার মানে আপনি? ঈশান কথাটা বলে শেষ করতে পারল না। তার আগে আদ্রিতা ঈশানকে জাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, হ্যাঁ, আমি আমার সেই জুনিয়র মাতাল দেবরটাকেই ভালোবেসে ফেলেছি। আর এত ভালোবাসি যার জন্য তার অস্তিত্বটা আমার মাঝে একটু একটু করে বেড়ে উঠছে। আমি কি করে তাকে কষ্ট দিব বলো? তুমি প্লিজ আর কখনো এসব কথা বলো না জান। এর মাঝে ওর আব্বু আম্মু দরজায় এসে দাঁড়ালো। ঈশান একবার দরজার দিকে তাকিয়ে তার বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে নিল। ভাবলো এখন রাগ অভিমান করে থেকেই বা লাভ কি। তারপর যখন বুঝতে পেরেছে তাহলে ওকে কষ্ট দিয়ে বা লাভ কি, তার উপর যদি এখন এইসব কিছু বলে তাহলে ওর আব্বু আম্মু এই নিয়ে কথা বাড়াবে। তাই ঈশান ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সরি পাগলি বউ, ভুল করেছি তোমায় কষ্ট দিয়ে, এসব আর কখনো বলবো না। ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমি সবসময় আমার সাথে যেভাবে মিসবিহেভ করবে আমাকে দূরে সরিয়ে দেবে, কিন্তু ভাবতে পারিনি যে আমার দূরে সরে যাওয়াতে তুমি আমাকে এত বেশি ভালোবাসতে পারবে, আর ফিরে এসে আমি আমার অস্তিত্বটা তোমার মাঝে খুঁজে পাবো। ঈশান কথাটা বলে শেষ করতে পারল না। তার আগে আদ্রিতা ওকে ছেড়ে ওর মুখের দুই পাশে হাত রেখে ওর সারা মুখে কিস করতে লাগলো। ওর আব্বু আম্মু ওদের দিকে তাকিয়ে ওকে দেখে মুচকি মুচকি হাসছে। তখন ঈশান বলতে আরম্ভ করলো, এই পাগলি, কি বলছো এগুলো? হ্যাঁ দেখো, আব্বু আম্মু বোন, তোমার আব্বু আম্মু পর্যন্ত তাকিয়ে আছে, ছাড়ো এখন। ঈশানের এরকম কথা শুনে আদ্রিতা দরজার দিকে তাকিয়ে পুরো লজ্জা লাল হয়ে গেছে। তারপর ঈশানের বুকে মুখ গুজে ওকে জাপটে জড়িয়ে ধরলো। ঈশান একটু ইশারা করতেই মিহি বলতে লাগলো, আব্বু আম্মু, আঙ্কেল আন্টি, এখন চলো আমরা এখান থেকে যাই। এখানে থাকাটা ভালো হবে না, ওদের একটু একা থাকতে দেয়। তো 5 বছর পরের ঘটনা। ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এর মাঝে কেউ একজন এসে ওর একটা হাত ধরে বলতে লাগলো, কারো আদো আদো কণ্ঠে কথা শুনে ঈশান খেয়াল করলো তন্নি গুটি গুটি পায়ে ও এগিয়ে এসেছে। ঈশান পিচটার সামনে হাঁটু গেড়ে বসে ওর গালগুলো টেনে দিয়ে কপালে একটু চুমু দিয়ে বলতে লাগলো, কেন মামনি, কি হয়েছে? তুমি তোমার মামনিকে কেন করছো? না মানে আমি না, একটা কথা শুনেছি বাবাই। কি কথা আমার পিচ্চি পরিটা? আমি বলবো, কিন্তু তুমি মামনিকে বলবে না, কেমন? না হলে মামনি আমাকে বকা দিবে। আচ্ছা বলো। বলবো না, তুমি আমাকে বলো। বাবাই, আমি শুনেছি আম্মু নাকি তোমার থেকে সিনিয়র। হ্যাঁ মামনি, সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে এসব কথা কে বললো? মামনি যেদিন বলেছিল, আর তোমাকেও বলতেও বারণ করেছিল, এই জন্যই আমি বারণ করলাম যেন মামনিকে তুমি না বলো। বাবা মেয়ে মিলে এখানে কি লুকিয়ে লুকিয়ে কথা বলা হচ্ছে শুনি? আমাকে রেখে কি সব বলা হচ্ছে? বাবাই চুপ করো, মামনি এসে গেছে, আর কখনো কিন্তু এইসব বলবে না, আর যদি বলো তাহলে বলবো আমি এগুলো বলিনি, কেমন? তন্নি আব্বুকে ছেড়ে দিয়েই দৌড়ে চলে গেল আর আদিতা ওর দিকে তাকিয়ে রইল। এবার ঈশান উঠে এসেই ওর সামনে দাঁড়াতে আদ্রিতা ঈশানের চোখে চোখ রাখলো। ও আদ্রিতার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দেখে বলতে লাগলো, এই এমন করে তাকিয়ে কি দেখছো শুনি? কথা বলে শেষ করতে পারল না। ঈশান ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর আদ্রিতা একটা রাগে মুড নিয়ে বলল, এই তোমার মতলব কি? এই ভর দুপুরে কি শুরু করলে বলো? আবার এমন করে তাকিয়ে আছো কেন? আমার বউটাকে দেখছি তাতে তোমার কি? আর এমন করে তোমাকে কেন কাছে টেনে নিচ্ছি বুঝতে পারছো না? এখন আমার আদর আদর পাচ্ছে। আর তন্নি সেদিন বলছিল ওর পুচকে একটা ভাই আসবে কবে, সেজন্য ভাবছিলাম যে খুব শীঘ্র ওর ভাইটাকে আনার ব্যবস্থা করব। আদ্রিতা রাগ করবে কি?
ঈশানের এরকম কথাতে লজ্জায় পুরো লাল হয়ে গেছে। তারপর হঠাৎ ওর বুকে মুখ লুকিয়ে বলতে লাগলো, তুমি না ফাজিল একটা, খালি এসব বলে লজ্জা দাও। তার উপর জানো, এসব বললে আমার প্রচণ্ড পরিমাণ লজ্জা লাগে, আর তুমি সেগুলোই করো। তোমাকে লজ্জায় ফেলতে তো আমার ভালোই লাগে। লজ্জায় যখন তোমার গালগুলো লাল টমেটোর মতো লাল হয়েছে না, তখন তোমাকে আদর করতে বেশ লাগে। যা দুষ্টু, তুমি শ্রোতাদের সামনে কী সব উল্টাপাল্টা বলো, হ্যাঁ? তুমি না আসলে অনেক দুষ্টু আর লুচ্চু একটা। তাহলে তো লুচি করে এটা করেই দেখাতে হয়। এই না, উল্টাপাল্টা কিছু করবে না কিন্তু এখন। কে শুনে কার কথা? ঈশান হুটহাট করে আদ্রিতাকে হ্যাঁচকা টান দিয়ে কোলে উঠিয়ে নিল। আদ্রিতা ওর গলাটা জড়িয়ে ধরতেই ঈশান ওর দিকে ঠোঁট জোড়াই গেল। আদ্রিতা ওর শার্টের কলার আঁকড়ে ধরে ওর ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলিয়ে নিল। এই যে আপনারা কি দেখছেন? গল্পের প্রথম দিক থেকেই অনেক রোমাঞ্চকর সিন দেখে নিয়েছেন, এখন আর দেখতে হবে না। আশা করি পরবর্তী গল্পে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন।